একটা কথা উঠে গেছে বনগা নিয়ে, মতুয়া ভোট 2 ভাগ, তৃণমূল কুপপাত। না, শুধু দুই ভাগ বললে একটু ভুল বলা হয়। মতুয়া ভোটটা একটা বড় অংশ কিন্তু বিজেপির দিকেই আসার সম্ভাবনা, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা পরে আলোচনা করছি। বনগাঁ রাজনীতিটা কিন্তু একটু বাংলার অন্যান্য অঞ্চলের রাজনীতির চেয়ে আলাদা, কারণ ওখানে আইডেন্টিটি পলিটিক্স আছে, ওখানে মতুয়াদের একটা বড় ভূমিকা আছে। এই যে 15,40,713 জন, এটা কিন্তু বেসিক্যালি একটা বড় প্রভাবশালী গোষ্ঠী কিন্তু মতুয়ারা, অস্বীকার করার উপায় নেই। এবং পশ্চিমবাংলায় যে আইডেন্টিটি পলিটিক্স যেটা চুপচাপ ছিল, সেটা কিন্তু এখন সোচ্চারে বাইরে এসেছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে সিপিএম আগে এই ভোটটাকে খুব গোপনে নিয়ে নিত আর কি, কিন্তু এখন তারা নিজেদের মতো করে নিজেদের এগুলো বলে। আর বনগাঁ এমন একটা জায়গা যেটা 2021-এর নির্বাচনে প্রায় সবকটা আসন একটা বাদ দিয়ে, স্বরূপনগর বাদ দিয়ে সবকটা বিজেপি জিতেছিল। পরে দু একজন এদিক ওদিক বেরিয়ে যান, কিন্তু অস্বীকার করার উপায় নেই। কল্যাণীতে, হরিণঘাটায়, বাগদা নয়, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা সবকটা বিজেপি জিতেছিল। আর স্বরূপনগর তৃণমূল কংগ্রেস জিতেছিল। ফলে এগুলো থেকে একটা জিনিস প্রমাণ হয় যে ভারতীয় জনতা পার্টি অসম্ভব শক্তিশালী। এখন কেন শক্তিশালী হলো, এখন তার আগে আপনাকে তথ্যগুলো দিই যে কিভাবে এই কেন্দ্রটা তার চরিত্র বদলেছে। 2009 সালে গোবিন্দ নস্কর প্রথম জিতেছিলেন এখানে, তৃণমূলের নেতা, এবং তিনি হারিয়েছিলেন অসীম বালা সিপিএমের। ভোটের ব্যবধান ভালোই ছিল, উনি 50%, গোবিন্দ নস্কর, আর সিপিএমের অসীম বালা পেয়েছিলেন মাত্র 42%। 2014 সালে ঠাকুর পরিবারের হাতেই কিন্তু আসনটা যায়, কপিল কৃষ্ণ ঠাকুর জিতেছিলেন এবং 42.94% ভোট পেয়ে। সিপিএম ভোট পেয়েছিল দেবেশ দাস 31.52। পরের বছর উনি মারা যান কপিল কৃষ্ণ ঠাকুর, এবং জেতেন মমতা বালা ঠাকুর ওনার স্ত্রী, এবং ভোটের হার প্রায় একই রকম ছিল, 42.94, ওটা ছিল 43.27। আর পরের বছর এইটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে 2019-এর লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর জেতেন, মমতা ঠাকুর পরাজিত হন। এবং শান্তনু ঠাকুরের যে জেতার সম্ভাবনা আছে এটা বোঝা যাচ্ছিল, কারণ নির্বাচনের আগে নরেন্দ্র মোদী যখন ঠাকুরবাড়ি ভিজিট করেন, যে মানুষের যেভাবে ঢল নেমেছিল সেটা অকল্পনীয়। এখন এখানে ভারতীয় জনতা পার্টি চোখ বন্ধ করে কেন এগিয়ে আছে? এগিয়ে আছে এই কারণে যে মতুয়াদের একটা দীর্ঘদিনের দাবি আছে, এবং সেটা নিয়ে সম্ভবত 2010 সালে মতুয়াদের যিনি অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন স্বর্গত বড় মা বীণাপাণি দেবী, তিনি ধর্মতলা একটা মিটিং ডেকেছিলেন, সব দলকে ডেকেছিলেন, এবং প্রত্যেকে বলে এসেছিল যে না, মতুয়াদের নাগরিকত্ব পাওয়া উচিত এবং সমর্থন করবে। তখন কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী যা বলেন যে সবাই নাগরিক, এই কথাগুলো তখন বলেননি। তখন একবার বলেননি কেন যে সবাই তো নাগরিক, আপনি নাগরিকত্ব চাইছেন কেন? আসলে এই নাগরিকত্ব ইস্যুটা একটা আইনগত দিক আছে, এবং সেটাকে সেটল করতে গেলে পার্লামেন্টে আইন পাস করেই করতে হবে। সেইটা ভারতীয় জনতা পার্টি করেছে দীর্ঘদিনের দাবি মেনে। কয়েক বছর আগে আইনটা পাস হয়েছিল এবং কিছুদিন আগে আইনটা ইমপ্লিমেন্টেড হয়েছে। ফলে মতুয়াদের একটা অংশ কিন্তু অত্যন্ত খুশি, বেশ বড় অংশ বা ম্যাক্সিমাম অংশ কিন্তু খুশি, কারণ কোনো সমস্যা থাকবে না। 1955 সালের যে মানে নাগরিকত্ব আইন, সেই আইনটাকে সংশোধন করে এই কতগুলো অংশ ঢোকানো হলো, যাতে বলাই হয়েছে যে আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি তারা যদি আসে, তাদের 2014 31শে ডিসেম্বরের মধ্যে এলে তাদের জায়গা দেওয়া হবে। এইগুলো একটা আইনের দিক। মূল যেটা দাবিটা ছিল মতুয়াদের, কারণ স্বাধীনতার সময় ওরা কিন্তু আসেননি। স্বাধীনতার আগে ওখানকার যারা মূলত উচ্চবর্ণের হিন্দুরা বেরিয়ে চলে আসেন, তারা বুঝে গিয়েছিলেন যে এখানে থাকা যাবে না, এবং তার আগে তারা বিভিন্ন জায়গায় চাকরি করতেন, ব্যবসা করতেন, কারণ ব্রিটিশ আমলের যে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে সুযোগ তারা গ্রহণ করেছিলেন। 1937-এ যখন প্রাদেশিক আইনসভা নির্বাচনে ওখানে মুসলিম লীগের এটা বাড়তে শুরু করে প্রভাব, তারা কিন্তু ভয় পেয়ে যান এবং তাদের ফ্যামিলিকে আস্তে আস্তে সরাতে শুরু করেন। তাই দেখা গেল 1947-এ যখন দেশভাগটা হলো, উচ্চবর্ণের হিন্দুরা প্রায় অধিকাংশই দেশ ছেড়ে বেরিয়ে এসছেন, কিন্তু আসেননি কারা? মূলত
যারা মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ বা জেলে সম্প্রদায়ের মানুষ, যাদের হাতে জমি ছিল, এই উচ্চবর্ণের লোকেদের জমিটা এদের কাছে চলে এসেছিল, এরা জমির ছিল। প্লাস সেই সময় নমশূদ্র সম্প্রদায়ের যিনি প্রায় কি বলবো মুকুটহীন সম্রাট এরকম নেতা ছিলেন এবং যোগেন্দ্র মণ্ডল, তিনি একটা অদ্ভুত থিওরি দিয়েছিলেন যে আমাদের সকলের শত্রু ব্রাহ্মণ্যবাদ, তাই দলিত এবং মুসলিম তারা ভাই ভাই, কোনো বিরোধ নাই। এই অদ্ভুত একটা স্লোগান দিয়েছিলেন। পাকিস্তান অ্যাসেম্বলির মেম্বার হয়ে গেলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাকে আইনমন্ত্রী করা হলো। কিন্তু উইদিন 1 ইয়ার উনি বুঝে গিয়েছিলেন যে সর্বনাশ হয়ে গেছে, যে ভয়ঙ্কর অত্যাচার শুরু হয়েছে ওখানে। সেইটার জন্য তাকে ওই দেশ ছেড়ে গোপনে পালিয়ে আসতে হয়েছিল, ভারত থেকে পদত্যাগপত্র দিতে হয়েছিল। উনি তো চলে এলেন, কিন্তু যে লক্ষ লক্ষ মানুষগুলো ওখানে সব হারালো, তারা যদি আগে আসতে পারতো, সব নিয়ে আসতে পারতো, বা মানে অন্তত ক্ষতিটা কম হতো। তাদের যে ভয়ঙ্কর ক্ষতিটা হয়ে গেল সেইটা কিন্তু আর পূরণ করা গেল না, মানুষগুলো চলে আসতে বাধ্য হলো। তাদেরই একটা দাবি ছিল যে যারা 1955 সালে নাগরিকত্ব আইনের আওতায় আসছে না, তাদের নাগরিকত্বের জন্য সংবিধান সংশোধন হোক। ভারতীয় জনতা পার্টি সংবিধান সংশোধন করেছে, ফলে এই সুবিধাটা ভারতীয় জনতা পার্টি পাবে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এক, দ্বিতীয় কথা হচ্ছে ইতিমধ্যে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার যে ফলে অনেকগুলো প্রকল্প তিনি আনতে পাচ্ছেন। সেখানে পশ্চিমবঙ্গ সরকার মূলত বলছে যে বিশেষত মমতা ব্যানার্জি ওখানে কী কী করেছিলেন, ওখানে ইউনিভার্সিটি বানিয়েছেন ইত্যাদি। কিন্তু ইতিমধ্যে সেই ইউনিভার্সিটিতে লোক নিয়োগ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেখানে কেলেঙ্কারি হয়েছে, যার তৃণমূল দলটার বৈশিষ্ট্য সর্বত্র ওরা কেলেঙ্কারি করে বেড়ায়। ফলে এইগুলো কিন্তু আলটিমেটলি তৃণমূলের পক্ষে যাবে তো নাই, এবং শান্তনু ঠাকুর আমার যা ধারণা এখানে ভালোভাবে জিতবেন। আর একটা ফ্যাক্টর, তৃণমূলের মানে বিজেপির হয়ে নির্বাচনে যিনি দাঁড়িয়েছিলেন, সেই বিশ্বজিৎকে শুধু তৃণমূল তার দলে নেয়নি, তাকে ওখানকার জেলার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিল, বা তিনি দাঁড়াচ্ছেন বনগাঁ লোকসভায় চ্যালেঞ্জ নিয়ে। ফলে বোঝাই যাচ্ছে যে মানে কতটা মরিয়া হয়েছে তৃণমূল কংগ্রেস, একটা বোল্ড ফেস দেখানোর চেষ্টা করছে যে আমরা বিশ্বজিৎকেই দাঁড় করাচ্ছি এবং সে হারিয়ে দেবে। ব্যাপারটা আদৌ অত সহজ হবে না, বিশ্বজিতের পক্ষে ওখানে জেতা অসম্ভব। আমি একদম ক্যাটেগরিক্যালি বলতে পারি অসম্ভব, কারণ মতুয়া ভোটটা কিন্তু ম্যাক্সিমাম বিজেপির দিকে আসবে, প্লাস অন্যান্য ভোট তো বিজেপির নিজস্ব ট্র্যাডিশনাল ভোট রয়েছেই। ফলে বনগাঁ লোকসভায় বিজেপির জেতাটা অন্তত এটুকু আমি খুব জোর গলায় বলতে পারি সময়ের অপেক্ষা বলেই আমার অন্তত মনে হয়েছে। কাটলাম। ও স্যার, এখানে একটা কি প্রশ্ন করা যেতে পারে? নয় কিন্তু একদম ঠাকুর বাড়ির মানে ভাসুরপো আর কাকিমার লড়াই, এই যে পারিবারিক লড়াইটাকে ভোটের ময়দানে নিয়ে আসে, এটা খুব ভালো হলো। দেখুন একটা কথা বলি, এর আগে যারা মানে ঠাকুর পরিবারেরও অনেকে রাজনীতিতে এসেছিলেন, পিয়ার ঠাকুর তিনি তো রাজনীতিতে এসেছিলেন ওখানে, ফলে ওই পরিবারের সঙ্গে রাজনীতির যোগ অনেকদিন ধরেই ছিল, এটা স্বীকার করা যাবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে লড়াইটা আছে, নিঃসন্দেহে লড়াই আছে, কারণ ওখানে মতুয়া মহাসংঘের নিয়ন্ত্রণ নিয়ে একটা লড়াই আছে। সেই জায়গায় মতুয়া মহাসংঘের নিয়ন্ত্রণ যেহেতু শান্তনু ঠাকুর একটা বড় অংশ নিয়ন্ত্রণ করেন, ফলে সেই সুবিধাটা তিনি পান। এবং সমর্থন না থাকলে গত বিধানসভা নির্বাচনে এতজন মানুষ, এত কটা কেন্দ্রে ওখানে বিজেপি জিতল কী করে? ফলে সেই তো বিজেপির দিকে সমর্থন রয়েছে। আর যেহেতু মতুয়া সম্প্রদায় ওখানে ভোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ, ফলে আলটিমেটলি কিন্তু মতুয়াদের এই লড়াইটা তো ওখানে পৌঁছে যাবেই, খুব স্বাভাবিক। কে কতখানি ট্যাকল করতে পারে। আবার এখানে দলবদলুদের সংখ্যাটাও বেশি আছে, সে তো অস্বীকার করা যায় না। আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিই, ওখানে একসময় তৃণমূলের যিনি সেকেন্ড ইন কমান্ড, উনি একবার ওখানে যেতে গিয়েছেন, কিন্তু শান্তনু ঠাকুরের চাপে উনি ওখানে মন্দিরে ঢুকতেই পারেননি। ফলে শান্তনু ঠাকুরের বা তাঁর যে দাপট ওখানে মতুয়া মহাসংঘের ওপর, এটা তো অস্বীকার করার উপায় নেই। ফলে সেটা বিজেপির পক্ষে পজিটিভ রেজাল্টই হবে, অস্বীকার করা যাবে না। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটার। আরো একবার মোদি সরকার।
পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।